শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত, যেখানে রাতের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে আসে বাস্তবতার চেয়েও বেশি বাস্তব কিছু ঘটনা। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের এপিসোড 17। আজ আমি আপনাদের শোনাবো দুটি এমন ঘটনা যেগুলো শোনার পর আপনার ঘরের কোণে পড়ে থাকা ছায়াগুলোও সন্দেহের দৃষ্টিতে দেখবেন। আপনার জানালার বাইরের অন্ধকার যেন শুধু অন্ধকার নয়, যেন অসংখ্য চোখ। আজকের প্রথম ঘটনাটি এসেছে কুষ্টিয়ার এক গহীন গ্রাম থেকে, যেখানে দুই ধর্মের দুই তরুণ তরুণীর ভালোবাসা মৃত্যুর পরেও থামেনি, বরং রূপ নিয়েছে এক অনন্ত অভিশাপে। আর দ্বিতীয় ঘটনাটি সুন্দরবনের গহীনে ঘটে যাওয়া সবচেয়ে মর্মস্পর্শী ও হাড়হিম করা ঘটনা, যেখানে একজন মানুষের পতন শুধু শারীরিক নয়, আত্মিকও ছিল। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই গভীরে যাবে যে আপনি শুনতে শুনতে নিজেই সেই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, কুষ্টিয়ার প্রেমের সেতু, যেখানে দুই আত্মার কান্না কখনো থামে না। প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আরাফাত। আরাফাত কুষ্টিয়ার ওই গ্রামেরই বাসিন্দা, যার নাম আমি উচ্চারণ করব না, কারণ এখনও সেখানে আতঙ্কের ছায়া কাটেনি। অসংখ্য ধন্যবাদ আরাফাতকে তার সাহসের জন্য, এই কলঙ্কিত ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এই ঘটনাটি শুধু দুটি মৃত প্রেমিক প্রেমিকার নয়, এটি একটি পুরো গ্রাম, দুই পরিবার এবং শত শত সাক্ষীর ঘটনা, যা 2022 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত টানা ঘটে চলেছে। গ্রামটির নাম পদ্মপাড়া, পরিবর্তিত নাম। পাশ দিয়ে বয়ে গেছে কালীগঙ্গা নদীর একটি শাখা। নদীর ওপর একটি লোহার ব্রিজ, স্থানীয়রা যাকে বলে মিলন সেতু, কিন্তু এখন তার নাম কাদনবাড়ি ব্রিজ। একপাশে বাস হিন্দু পরিবার, গোপাল মণ্ডল, তার স্ত্রী আর একমাত্র মেয়ে অনন্যা। অনন্যা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে পড়ছে, চকচকে ভবিষ্যতের মুখ। পাশের বাড়ি মুসলিম পরিবার, রহিমউদ্দিন সর্দার, তার পরিবার আর ছেলে ইমরান। ইমরান পড়ছিল কুষ্টিয়ারি একটি কলেজে কমার্সে। তাদের বাড়ির পেছনের বাগান একসাথে মিলে গেছে একটা আম গাছ দিয়ে। সেই গাছটার নিচেই তাদের প্রথম দেখা, প্রথম কথা, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। দিনগুলো গেল, তারা তাদের সম্পর্ক লুকিয়ে রাখতে পারলেও গ্রামের চোখ ধুলো দিতে পারেনি। কানাঘুষো শুরু হলো। গোপাল মণ্ডল প্রথমে বিশ্বাসই করতে চাননি, কিন্তু একদিন সরাসরি দেখে ফেলেন আম গাছের নিচে ইমরানের হাত ধরে অনন্যাকে। সেই রাতেই গৃহযুদ্ধ। গোপাল মণ্ডলের কথাগুলো আরাফাতের মুখে শোনা। আমি তাকে জিজ্ঞেস করলাম, মেয়ে, তুই আমাদের সমাজ, আমাদের ইজ্জত সব নষ্ট করতে চাস? ওরা অন্য ধর্ম, ওদের সংস্কৃতি আলাদা। অনন্যা কেঁদে বলেছিল, বাবা, ভালোবাসার কি ধর্ম হয়? আমি তাকে ঘরের ভেতর বন্ধ করে রেখেছিলাম। অন্যদিকে ইমরানের বাবা রহিমউদ্দিন তার ছেলেকে মারধর করে বলেছিলেন, তুই যদি এই কাফের মেয়েকে ছেড়ে না দিস, আমি তোকে নিজ হাতে মেরে ফেলব, তুই আমাদের বংশনামা ডুবাবি। ইমরান পালিয়ে গিয়েছিল গ্রাম ছেড়ে 1 সপ্তাহের জন্য। তারিখ 15ই ডিসেম্বর 2022, শীতের কুয়াশাচ্ছন্ন রাত। অনন্যা তার ঘরের জ্বালার রড কেটে বের হয়। আরাফাত তার বাবাকে উদ্ধৃত করে বলেছেন। ইমরানও তার বন্ধুর বাসা থেকে বেরিয়ে আসে। তারা মিলিত হয় সেই মিলন সেতুর নিচে নদীর শুষ্ক চরে। সেখানে তারা কি আলোচনা করেছিল কেউ জানে না, কিন্তু পরের দিন ভোরে এক জেলে তাদের লাশ দেখে। তারা পরস্পরের হাত শক্ত করে ধরে রেখেছিল। পাশে পড়েছিল একটি খালি কীটনাশকের বোতল এবং 2টি চিরকুট। একটি চিরকুটে লেখা ছিল বাংলায়, আমরা হার মানলাম। অন্যটিতে উর্দু লিপিতে, মাফ করিও। গ্রামে শোকের বন্যা বয়ে যায়, কিন্তু সেই শোক দ্রুতই রূপ নেয় ভয় ও বিরূপতায়। দুই ধর্মের দুই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় গোড়ারা উত্তেজনা সৃষ্টি করতে থাকে। ফলস্বরূপ অনন্যার শেষকৃত্য হয় গোপনে, রাতের অন্ধকারে, নদীর ধারে, অগ্নি সংস্কার ছাড়াই, শুধু মাটি চাপা দিয়ে। ইমরানের দাফনও হয় সমাজের চাপে, অসম্মানের সাথে, গ্রামের কবরস্থানের এক কোণে। এই অনাচার, এই অপমানই আরাফাতের বিশ্বাস
আত্মাদের অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়। প্যারানর্মাল অ্যাক্টিভিটির সূচনা, মৃত্যুর সাপ্তাহিকান্ত, 7 দিন পর। অনন্যার বাড়ি। রাত 9:30 প্রতিদিনই অনন্যার ঘর থেকে শোনা যেত সিঁদুরের ডিব্বি খোলার শব্দ, তারপর চুল আঁচড়ানোর চিরুনির আওয়াজ। তার মা প্রথম সপ্তাহেই একদিন রাতে দেখেন আয়নায় অনন্যার প্রতিচ্ছবি হাসছে, কিন্তু চোখ দিয়ে রক্তের দাগ বেয়ে পড়ছে। আয়নাটি ভাঙলেও পরদিন আবার সঠিক অবস্থায় থাকত। ইমরানের বাড়ি। ইমরানের পড়ার টেবিলের ডায়েরি প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে উল্টে যেত এবং একটি নির্দিষ্ট পৃষ্ঠায় 15ই ডিসেম্বরের তারিখ আঙুলের ছাপ পড়ত, ভেজা কাদার মতো। তার মা স্বপ্নে দেখতেন ইমরান বারবার বলছে, আম্মু, আমি ঠান্ডায় কাঁপছি, আমার কাফন ঠিকঠাক হয়নি। বছর পার হওয়ার সাথে সাথে ঘটনার বৃদ্ধি। 2023। এখানেই ঘটনা শুধু আওয়াজ বা ছায়া থেকে বেরিয়ে সরাসরি মূর্তি দেখা ও শারীরিক প্রভাবে রূপ নেয়। 1. ব্রিজের ওপর ডুপ্লিকেট। 2023-এর ফেব্রুয়ারিতে এক রিকশা চালক রাত 10টার দিকে ব্রিজ পার হচ্ছিল। হঠাৎ তার রিকশার পেছনে 2 জন যাত্রী ওঠে, একজন শাড়ি পরা মেয়ে, একজন পাঞ্জাবি পরা ছেলে। তারা কোনো কথা বলে না। ব্রিজের মাঝামাঝি পৌঁছে রিকশা চালক পেছনে তাকায়, সিট খালি। কিন্তু রিকশাটি হঠাৎই অদৃশ্য এক শক্তির টানে ব্রিজের রেলিংয়ের দিকে ছুটে যায়। সে প্রাণ বাঁচাতে লাফ দেয়। তার রিকশাটি নদীতে পড়ে যায়। সাক্ষাৎকারে সে বলেছে, ওরা আমার গলা চেপে ধরে বলছিল, তুমি আমাদের দেখেছ, আমাদের কথা বলবে। ফটোগ্রাফিক প্রমাণ। আরাফাতের নিজের ফোনে একটি ভিডিও আছে যা সে 2023-এর ঈদ উল ফিতরের রাতে তুলেছিল। তারা পরিবারে বসে আছেন। পেছনের খোলা দরজা দিয়ে বাইরের আম গাছ দেখা যাচ্ছে। ভিডিওতে হঠাৎই 2টি সাদা ঝাপসা আলোর বল বেরিয়ে আসে গাছের আড়াল থেকে এবং ধীরে ধীরে মানুষের আকৃতি নেয়, হাত ধরাধরি করে। তারপর ভিডিওটি হঠাৎ ইন্টারফারেন্সে ভরে যায় আর শোনা যায় একটা মেয়ের কণ্ঠে বলতে, দেখ, আমরা এখনও একসাথে। আরাফাত সেই ভিডিওটির একটি ব্লারি স্ক্রিনশট আমাদের দিয়েছেন। দুরারোগ্য অসুস্থতা ও সাইকিক অ্যাটাক। অনন্যার মা, যিনি শুরুতে তার মেয়ের আত্মার উপস্থিতি মেনে নিতে পারেননি, তিনি ধীরে ধীরে একটি রহস্যজনক অসুস্থতায় ভুগতে শুরু করেন। ডাক্তাররা কিছু খুঁজে পাননি, কিন্তু স্থানীয় এক কবিরাজ বলেছিলেন ওর গায়ে এক ছেলে ও এক মেয়ের ছায়া লেগেছে। তারা ক্ষুব্ধ। 2023-এর জুলাই মাসে এক রাতে অনন্যার বাবা গোপাল মণ্ডল হঠাৎ ঘুম থেকে জেগে দেখেন তিনি ব্রিজের ওপর দাঁড়িয়ে আছেন, নদীর দিকে ঝুঁকে পড়ছেন। তার কানেই একটা মেয়ের কান্না আর একটা ছেলের ফিসফিসানি, তুমি আমাদের পৃথক করেছ, এখন তুমিও নিচে আসো। তাকে রক্ষা করে পাশ দিয়ে যাওয়া কিছু যুবক। এরপর থেকে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। 2024-এর সাম্প্রতিক ও চূড়ান্ত টুইস্ট। গত জানুয়ারি মাসে 2024 গ্রামের কিছু তরুণ আরাফাত সহ ভয়ে ও দায়বদ্ধতায় একটি সিদ্ধান্ত নেয়। তারা ইমরানের অবহেলিত কবরটি সংস্কার করে এবং অনন্যার স্মৃতিতে ব্রিজের পাশে একটি ছোট স্মৃতিফলক বসায়, যাতে লেখা, অনন্যা ও ইমরান, ভালোবাসাকে কেউ হারাতে পারেনি। তারা মনে করেছিল এতে আত্মারা শান্তি পাবে, কিন্তু উল্টো ফল হলো। এখন থেকে আত্মারা শুধু রাতে নয়, দুপুরের রোদেও দেখা দিচ্ছে। আরাফাত নিজে একদিন দুপুর 2টায় ব্রিজের কাছে গিয়েছিলেন। তিনি স্পষ্ট দেখেন আম গাছের নিচে অনন্যা ও ইমরান বসে আছে। তাদের পোশাক সাদা, কিন্তু চোখ দুটি সম্পূর্ণ কৃষ্ণবর্ণ, মুখমণ্ডল বিবর্ণ। তারা তার দিকে তাকিয়ে একসাথে হাসল, একটি অস্বাভাবিক বিকট হাসি। আরাফাত পলায়ন করেন। এরপর থেকে গ্রাম জুড়ে আরেকটি আশ্চর্য ঘটনা ঘটছে। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, রেডিও, টেলিভিশন, সন্ধ্যের পর হঠাৎ করেই অনন্যা ইমরানের সেই শেষ রাতের কথোপকথনের কিছু টুকরো শোনা যায়। একটি কম্পিউটারাইজড কণ্ঠে নয়, তাদের আসল কণ্ঠস্বরেই। যেমন, তোকে ছাড়া বাঁচব কিভাবে, বা এবার চিরদিনের জন্য। স্থানীয় মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত একসাথে একটি শান্তি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন গত মাসে, কিন্তু সেই অনুষ্ঠানের সময় হঠাৎ করে মাইক বিগড়ে গিয়ে একটানা করুণ হাসির আওয়াজ বের হয় এবং মোমবাতিগুলো নীল শিখায় জ্বলে ওঠে। আরাফাতের শেষ মেসেজ, আমরা এখন বুঝতে পেরেছি তারা শান্তি চায় না, তারা চায় তাদের ঘটনা শোনা হোক, তাদের ভালোবাসার সত্যতা প্রমাণ হোক। তারা পুরো গ্রামকে তাদের সাক্ষী বানিয়ে রাখতে চায়। ব্রিজটা এখন কেউ একা পার হয় না, রাত 10টার পর তো নয়। আম গাছটা আজও ফুল দিচ্ছে, হাড় কাঁপানো ঠান্ডাতেও। আমরা ভুগছি। এই ঘটনা 100% সত্য।
এই ছিল আজকের প্রথম ঘটনা। এই ঘটনাটিতে আত্মারা কি তাদের স্বীকৃতি পেয়েছে, নাকি তারা এখন এই স্বীকৃতির শক্তিকে ব্যবহার করে আরও শক্তিশালী হয়ে উঠছে? চিন্তা করে দেখুন, যখন প্রেমকে কবর দেওয়া হয় তখন সে ফিরে আসে প্রেতাত্মা হয়ে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আরও গভীর আতঙ্কের দিকে যাওয়া যাক, যেখানে মানুষ নিজেই হয়ে উঠেছিল রাক্ষস। দ্বিতীয় ঘটনা, সুন্দরবনের বাবা করিম, যে মানুষ রাক্ষসে পরিণত হয়েছিল। দ্বিতীয় ঘটনাটি আমাদের পাঠিয়েছেন জুবায়ের। জুবায়ের একজন সাবেক বন রেঞ্জার, যিনি সুন্দরবনের গহীনে 15 বছর দায়িত্ব পালন করেছেন। তিনি যা দেখেছেন তা তাকে চাকরি ছাড়তে বাধ্য করেছে, নিদ্রাহীন করে রেখেছে। অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই, আপনার এই নির্যাতিত সত্য আমাদের সামনে তুলে ধরার জন্য। এটি শুধু একটি ভৌতিক ঘটনা নয়, এটি মানবিকতার চরম পতনের এক মর্মান্তিক দলিল। এবং আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, এই ঘটনার বিস্তারিত এতটাই মর্মান্তিক ও বিকট যে অনেকের জন্য অসহনীয় হতে পারে। যদি আপনার মানসিক অবস্থা স্থির না থাকে, এখনই ভিডিওটি বন্ধ করে দিন, কারণ আমরা এখন যেখানে ঢুকতে যাচ্ছি সেখান থেকে ফিরে আসার পথ সবার জন্য উন্মুক্ত নয়। বিস্তারিত পটভূমি। করিম শেখ, বয়স আনুমানিক 70। সুন্দরবনের কচিখালি চরের গভীরে, যেখানে পর্যটকের পা পৌঁছায় না, সেখানে একা থাকতেন 40 বছর ধরে। স্থানীয় জেলেরা, বাওয়ালিরা বা মৌয়ালিরা, এমনকি বনকর্মীরাও তাকে জানতেন বাবা করিম নামে। তিনি ছিলেন প্রায় দরবেশের মতো। তার একটা ছোট্ট বাঁশ ও খড়ের কুঁড়েঘর, সামনে একটা ছোট্ট বাগান যেখানে শাকসবজি ফলত এবং একটা পুরনো নৌকা। তার জীবনযাপন ছিল অত্যন্ত নিয়মমাফিক। ফজরের আজান দূরের মসজিদ থেকে ভেসে এলে তিনি নামাজ পড়তেন, তারপর মাছ ধরতে বের হতেন। দুপুরে বিশ্রাম, তারপর বনের ভেষজ সংগ্রহ ও কুরআন তিলাওয়াত। লোকজন বিপদে পড়লে তার কুটিরে আশ্রয় নিত। তিনি তাদের খাওয়াতেন, গল্প শোনাতেন আর তাদের নিরাপদে ফিরে যাওয়ার পথ বাতলে দিতেন। অনেকের বিশ্বাস ছিল বাবা করিমের দোয়ায় বাঘের ভয়ও দূর হয়। তার কাছের সবচেয়ে কাছের সঙ্গী ছিল একটি পাখি, একটি দাগি প্যাঁচা, যে প্রায়ই তার কাঁধে বসে থাকত। স্থানীয়দের কাছে এটি ছিল অলৌকিকতার নিদর্শন, কিন্তু এই পবিত্রতার আড়ালে লুকিয়ে ছিল এক করুণ অতীত। কথিত আছে 1985 সালের দিকে করিম শেখ তার স্ত্রী, 2 ছেলে ও এক মেয়েকে নিয়ে নদী পথে যাচ্ছিলেন। হঠাৎ এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে তাদের নৌকাডুবি হয়। 3 দিন পর করিম বাবাকে অচেতন অবস্থায় এক চরে পাওয়া যায়। তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। সেই ঘটনা তাকে সম্পূর্ণ ভেঙে দেয়। তিনি গ্রামে ফিরে যাননি, বরং সেই চরের কাছেই থেকে যান, যেন তার স্বজনদের আত্মার সান্নিধ্য পাওয়া যায়। ধীরে ধীরে তিনি সন্ন্যাসীবৎ জীবন বেছে নেন, কিন্তু কেউ জানত না সেই ক্ষত কতটা গভীর ছিল। দুর্ঘটনার সূচনা 2023-এর মে মাসের শেষে ঘূর্ণিঝড় মোচা সুন্দরবনে প্রবল জলোচ্ছ্বাস আনে। করিম বাবা যে চরে থাকতেন সেটি প্রায় 1 মাসের জন্য পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। বন দফতর উদ্ধার কাজ চালালেও করিম বাবার চরটিকে নিরাপদে খালি বলে ঘোষণা করা হয়। ধরে নেওয়া হয় তিনি মারা গেছেন। কিন্তু জুলাই মাসের শুরুতে পানি কমতে শুরু করলে পাশের চরের 3 জেলে, করিম নাম মিল থাকায় তারা বাবা করিমকে বুড়া করিম ডাকত। হাসান ও সুমন সিদ্ধান্ত নেয় তারা খোঁজ নেবে, কারণ বাবা করিম তাদের একজনের প্রাণ বাঁচিয়েছিলেন একবার বাঘের হাত থেকে। তারা ছিল ঋণী। আবিষ্কারের ভয়াবহতা 2রা জুলাই 2023। আমরা সকালে নৌকা নিয়ে রওনা দিই। চরে পৌঁছাতে বিকেল 3টে লাগলো। প্রথমে দূর থেকে দেখলাম বাবা করিমের কুঁড়েঘরটা ঠিকই দাঁড়িয়ে আছে। আশ্চর্য লাগলো, কিন্তু চারপাশে অতিরিক্ত নিস্তব্ধতা। কোনো পাখির ডাক নেই, শুধু মাছির গুঞ্জন আর একটা গন্ধ, মিষ্টি একরকম পচা গন্ধ, যেন 5 মিশালি পচা মাংস। আমরা ডাকলাম, বাবা, বাবা করিম। কোনো জবাব নেই। দরজা হালকা খোলা। আমি সামনে থেকে ঢুকলাম। ঘরটি প্রায় অন্ধকার, শুধু দরজার ফাঁক দিয়ে কিছু আলো ঢুকছিল। প্রথমেই নজরে পড়ল ঘরের মাঝামাঝি জায়গায় মাটিতে একটা পুরনো নীল প্লাস্টিকের চট। চটের ওপর সজ্জিত করা ছিল মানবদেহের অংশবিশেষ, যেন কোনো বিকৃত শিল্পীর ইনস্টলেশন।
একটি হাত কবজি থেকে আলাদা, আঙুলগুলো শক্ত করে মুঠো করে আছে। একটি পা হাঁটু থেকে নিচে, যার গোড়ালিতে একটি সোনার চেন ছিল, পরবর্তীতে শনাক্ত করা যায়। সবচেয়ে ভয়াবহ ছিল মাথার খুলির ওপরের অংশ, যা কিনা সাবধানে মাথার তালু পর্যন্ত সরানো হয়েছিল, এবং ভিতরের অংশ খালি। সেগুলোর গায়ে সাদা স্ফটিকের মতো জমাট বাঁধা লবণ, সংরক্ষণের ব্যর্থ প্রচেষ্টা। পাশে একটা বাক্সে আরও কয়েকটা টুকরো, একটি কান, একটি নাকের অংশ আর কিছু লম্বা চুল যা বেঁধে রাখা ছিল। ঘরের এক কোণে করিম বাবা বসে আছেন। তিনি প্রায় নগ্ন, একটি লুঙ্গি পরা, শরীরে ময়লা, রক্ত ও কাদার দাগ। তার দাড়ি চুল জট পাকিয়ে একাকার, চোখ দুটো গভীর গর্তের মতো, কিন্তু সেখানে এক প্রকার উজ্জ্বল, পাগলাটে, প্রায় জীবন্ত আলো। মুখে একটা হাসি, শিশুসুলভ কিন্তু ভয়ঙ্কর। তার হাতে একটি মাছ কাটার বড় ছুরি, যার ফলায় শুকনো রক্তের স্তর জমে কালো হয়ে গেছে। তার পাশে তার সেই পুরনো কুরআন শরীফ খোলা ছিল, কিন্তু পাতাগুলোয় রক্তের দাগ লেগেছে। তিনি আমাদের দিকে তাকালেন, হাসলেন, বললেন, আয় বাবা, আয়, বস, খা। তিনি মাথার দিকে ইশারা করলেন, সেই টুকরোগুলোর দিকে। তার কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক মিষ্টি, নরম, যেন শিশুকে ডাকছে। আমার বমি আসতে লাগলো। হাসান চিৎকার করে বাইরে দৌড় দিল। সুমন জ্ঞান হারিয়ে ফেলেছিল, মাটিতে লুটিয়ে পড়ল। আমি যতটা পারি স্থির থাকলাম। আমি বললাম, বাবা, এটা কি করছেন? এগুলো কি? তিনি হাসতে হাসতে বললেন, ওরা আমার বন্ধু, ওরা আমাকে ফেলে যায়নি, আমি ওদের রেখে দিয়েছি। দেখ, আমার আর ক্ষুধা লাগে না, ওরা আমার পরিবার। তিনি ছুরি দিয়ে একটি টুকরো, হাতের অংশ তুলে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি পিছিয়ে গেলাম। তিনি তখন খুব কান্নাকাটি করতে লাগলেন। তুমিও আমার বন্ধু হতে চাও না? সবাই আমাকে ফেলে যায়। জুবায়ের দ্রুত বন দপ্তর ও পুলিশকে স্যাটেলাইট ফোনে খবর দেন। পরের দিন একটি বিশেষ টিম যায়, ফরেনসিক এক্সপার্ট, মনোরোগ বিশেষজ্ঞ, বন কর্মকর্তা। করিম বাবাকে আটক করা হয়। তিনি কোনো প্রতিরোধ করলেন না, শুধু হাসতে লাগলেন। ঘর থেকে 4 জন ভিন্ন মানুষের দেহাবশেষ শনাক্ত হয়, যা ফরেনসিক মতে 1 মাস থেকে 2 সপ্তাহ পুরনো। তাদের পরিচয় পরে জানা যায়। 1, রহিম ও করিম, না, বাবা করিম নয়, 2 ভাই মধু সংগ্রহকারী, যারা ঝড়ের সময় আশ্রয় নিয়েছিল। তাদের লাশ থেকে হার্ট, লিভার ও কিছু পেশি অপসারণ করা হয়েছিল। 2, আবুল ও তার ছেলে সোহেল, এক জেলে ও তার 12 বছরের ছেলে, যারা নিখোঁজ হয়েছিল ঝড়ের পর। ছেলেটির দেহাবশেষ থেকে কিছু হাড় গুঁড়ো করে রাখা ছিল একটি পাত্রে। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক আবিষ্কার ছিল ঘরের পিছনে একটি ছোট গর্তে। সেখানে মাটি খুঁড়ে পাওয়া যায় আরও 7টি বিভিন্ন সময়ের মাথার খুলি ও হাড়, যার মধ্যে কিছু দশকের পুরনো। পাশে রাখা ছিল ছোট ছোট মাটির পুতুল, সেগুলো শিশুর আকৃতির, রক্তে রঞ্জিত। মনে হচ্ছিল বাবা করিম এই পরিবারকে সাজিয়ে রেখেছিলেন। করিম বাবাকে মানসিক হাসপাতালে নেওয়া হয়। মনোরোগ বিশেষজ্ঞরা দীর্ঘ পর্যবেক্ষণে নিম্নলিখিত ব্যাখ্যা দেন। 1, এক্সট্রিম সার্ভাইভার গিল্ট ও ডিলিউশনাল ডিসঅর্ডার। পরিবার হারানোর গভীর ট্রমা, তার ওপর দীর্ঘ 40 বছরের একাকিত্ব এবং সর্বশেষ 1 মাসের চরম বিচ্ছিন্নতা, ক্ষুধা ও ভয় তাকে এই অবস্থায় নিয়ে যায়। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে মৃতরা তার সাথে কথা বলে, তারা তার নতুন পরিবার। 2, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ও সম্ভাব্য প্রায়ান ডিজিজ। দীর্ঘদিন প্রোটিনের অভাবে তার মস্তিষ্কের কোষের গঠন বদলে গেছে। তিনি মানব মাংসকে পবিত্র খাদ্য হিসেবে দেখতে শুরু করেন, যেন তা তাকে তার হারানো সন্তানদের কাছাকাছি নিয়ে যায়। 3, রিচুয়ালিস্টিক বিহেভিয়ার। তিনি দেহাবশেষগুলোর সাথে কথা বলতেন, তাদের পরিষ্কার করতেন, লবণ মাখাতেন, সংরক্ষণের প্রাচীন পদ্ধতি। এটি ছিল এক ধরনের বিকৃত যত্ন ও ভালোবাসার প্রকাশ। ফরেনসিক রিপোর্ট নিশ্চিত করে, 1, তার দাঁতের ফাঁকে মানব ত্বক, রক্ত ও মাংসের নমুনা পাওয়া যায়। 2, তার নখের নিচে মানব ত্বকের কোষ। 3, তার হজম ট্র্যাক্টে মানব প্রোটিনের উপস্থিতি। এখন শুধু ক্রাইম স্টোরি নয়, করিম বাবাকে আটকের পর সেই চর ও তার আশেপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যা স্থানীয়দের বিশ্বাস মৃতদের আত্মা ও বাবা করিমের বিকৃত শক্তি এখনও সক্রিয়। 1, রাতের কান্না ও কথোপকথন। স্থানীয় জেলেরা এখনও রাতে চরের দিক থেকে অনেক মানুষের মিলিত কান্নার শব্দ শোনেন। তার মাঝে মিশে থাকে বাবা করিমের স্বরের মতো কোরআন তিলাওয়াত ও শিশুর মতো হাসি। কেউ কেউ শুনেছেন কথোপকথন, বাবা, আমি ক্ষুধার্ত, থাক বেটা, এক্ষুনি দিচ্ছি। অদ্ভুত আলো ও ছায়া,
চরের কুটিরটিতে কোনো আলো না থাকলেও রাতে সেখানে নীলচে ব্রুন আলো জ্বলতে দেখা যায়। অনেকেই দূর থেকে দেখেছেন কুটিরের সামনে অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকে, কখনো একা, কখনো অনেকগুলো। দৃষ্টিভ্রম ও শারীরিক আক্রমণ, ছায়ার স্পর্শ। 2024 সালের জানুয়ারিতে একদল সাহসী তরুণ ভিডিও ব্লগ করার জন্য সেখানে যায়। তাদের একজন, শফিক, বলে যে সে সরাসরি করিম বাবাকে দেখেছে, সাদা পায়জামা পাঞ্জাবি পরা, কুটিরের সামনে বসে। যখন সে ক্যামেরা তুলেছে, করিম বাবা সরাসরি লেন্সের দিকে তাকিয়ে এক ঝলকানি দাঁত দেখিয়ে হাসছেন। শফিক সেদিন রাতেই 105 ডিগ্রি জ্বরে পড়ে এবং তার গায়ে অস্বাভাবিক নীল কালো আঙুলের ছাপের মতো দাগ দেখা যায়, যেন কেউ তাকে শক্ত করে ধরে ফেলেছে। দাগগুলি 1 সপ্তাহ পর নিজে থেকে মিলিয়ে যায়, কিন্তু সে এখনো রাতে সেই দাগের জায়গায় জ্বালা পোড়া অনুভব করে। প্রাণী জগতের অস্বাভাবিকতা, প্রকৃতির অভিশাপ। চরের পাশের খালে এখন আর মাছ ধরা যায় না। জেলেরা জাল ফেললেই তা খালি ওঠে বা কখনো কখনো জালে আটকে থাকে মানুষের চুল। সেখানে প্রচুর কাঁকড়ার বসতি ছিল, এখন সেগুলো সম্পূর্ণ উধাও। চরের পাখিরা সব উড়ে গেছে, শুধু সেই দাগি প্যাঁচাটি এখনো রাতে দেখা যায় এবং এটি মানুষের মতো কান্নার শব্দ করে। সবচেয়ে ভয়ঙ্কর, রাতের বেলা জঙ্গল থেকে বাঘের গর্জনের বদলে শোনা যায় একটি মানুষের গলার ভেতর থেকে বের হওয়া গর্জন, যা স্থানীয়রা নাম দিয়েছে নিঃসঙ্গ চিতা, মানব বাঘের আত্মা, ইলেকট্রনিক অ্যানোমালি। যে কেউ সেখানে ফোন নিয়ে যায়, তার ফোনের ব্যাটারি দ্রুত নিঃশেষ হয়ে যায় এবং ফোনে ইভিপি অ্যাপ চালু করলে ধরা পড়ে অস্পষ্ট ফিসফিসি, এসো এসো, বাচ্চাদের দেখো। জুবায়েরের শেষ কথামালা ও সতর্কবার্তা, একজন চাকরিজীবীর আত্মসমর্পণ। আমি 15 বছর বনে ছিলাম। বাঘ, কুমির, বিষাক্ত সাপ কিছুই আমাকে ভয় দেখাতে পারেনি। আমি ভুতুরে জিনিস মানি না, কিন্তু এটা ভূত নয়, এটা মানুষের ভেতনের সেই অন্ধকার যা চরম পরিস্থিতিতে বেরিয়ে আসে। বাবা করিম হয়তো মারা গেছেন, হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু তার সেই পাগলামি, সেই বিকৃত ভালোবাসা, সেই ক্ষুধা, সেটা সেই জায়গায় লেগে আছে, মাটিতে, পানিতে, বাতাসে মিশে আছে। ওই চরে যেও না, বিশেষ করে রাত্রিরে, কেননা সেখানে যে ক্ষুধা কাজ করে তা শুধু পেটের ক্ষুধা নয়, তা একাকিত্বের ক্ষুধা, ভালোবাসার ক্ষুধা, যা একজন মানুষকে রাক্ষসে পরিণত করে। একটি মানুষ কিভাবে সেটা হয়ে যায় আমি জানি না, কিন্তু আমি দেখেছি। আমার চোখের সামনে যা ছিল সে আজও আমাকে স্বপ্নে ভোগায়। প্রতি রাতেই আমি সেই ঘরের দৃশ্য দেখি আর সেই মিষ্টি শিশুক সুলভ কণ্ঠস্বর শুনি, আয় বাবা আয়, বস, খা। রাত 10টা মানেই অশরীরীর রাত। আজকের দুটি ঘটনা আমাদের দেখালো, ভালোবাসা যদি সমাজে স্বীকৃতি না পায় তা মৃত্যুর পরও অশরীরী হয়ে ধ্বংস করতে পারে, আর নির্জনতা যদি চরমে পৌঁছায় তা মানুষকে তার নিজেরই সবচেয়ে অন্ধকার সংস্করণে পরিণত করতে পারে। করিম বাবার আত্মা কি শান্তি পেয়েছে আমরা জানি না, কিন্তু সুন্দরবনের সেই চরটিতে আজও রাত 3টায় নীল আলো জ্বলে আর কান পাতলে শোনা যায়, আয় বাবা আয়, বস, খা। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার শিকার হয়ে থাকেন যা বিশ্বাস করতেও কষ্ট হয়, তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়ায় জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হলো ashoriri@gmail.com। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো ভয়ের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।